প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সিইউডি ইউনিটের অনলাইন বেসের ইকোনমিক্স ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সিইউডি ইউনিটে সাধারণ জ্ঞানের পরিবর্তে ইকোনমিক্স আনসার করা যায়। আমরা জানি সাধারণ জ্ঞান হচ্ছে একটা সাগর, অর্থাৎ সাধারণ জ্ঞান পড়ে শেষ করা যায় না। আমরা এই অল্প সময়ে একেবারে শেষ মুহূর্তে এসে যদি অর্থনীতিটা সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারি, তাহলে অর্থনীতি এমসিকিউ দাগিয়ে আমরা একটা ভালো মার্কস অর্জন করতে পারবো। তাই আমাদের এই প্রসেসটা শুরুতে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে ডি ইউনিটে আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা যদি দেখি অর্থনীতি প্রথম অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে আমাদের যে আলোচনার বিষয়গুলো সেগুলো কি সেটা আমরা দেখে নিব। যেমন প্রথমত আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ অর্থনীতির মৌলিক দুটো অর্থনৈতিক সমস্যা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা বলতে আমরা আসলে কি বুঝি? দুষ্প্রাপ্যতা মানে আমরা বুঝি স্বল্পতা, অর্থাৎ দুষ্প্রাপ্যতা কথাটির মূল অর্থ হচ্ছে স্বল্পতা। তাহলে দুষ্প্রাপ্যতা সমস্যাটি হচ্ছে অর্থনীতির একটা অন্যতম মৌলিক সমস্যা। অর্থাৎ বলা হয় যে প্রকৃতিতে সম্পদ হচ্ছে সীমিত, কিন্তু মানুষের অভাব হচ্ছে অসীম। এই অসীম অভাব পূরণের জন্য যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। তাহলে আমরা যদি দেখি দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা বলতে বোঝায় মানুষ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য সেবা বুক করতে চায়, প্রকৃতিতে তা প্রয়োজনের তুলনায় কম বা অপর্যাপ্ত। তাহলে প্রয়োজনের তুলনায় সম্পদ না থাকার কারণেই মৌলিক অর্থনৈতিক সমস্যা উৎপত্তি হয়। কারণ মানুষের অভাব অসীম হলেও সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত। তাহলে সম্পদের পরিমাণ প্রকৃতি প্রদত্ত সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত, কিন্তু অভাব হচ্ছে অসীম। ফলে যখন সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের চেষ্টা করা হয়, তখনই মূলত দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা সৃষ্টি হয়। এরপরে মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যা হচ্ছে নির্বাচন। নির্বাচন বলতে আমরা বুঝি কোনো জিনিস থেকে অধিকতর অপশন থেকে একটা অপশন বাছাই করা। অর্থাৎ মানুষের একটু আগেই আমরা বলছিলাম মানুষের অভাবের কোনো শেষ নেই, অসীম অভাব। তাই মানুষকে চিন্তা করতে হবে এই অসীম অভাবের মধ্যে কোন অভাবটা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। যে অভাবটা তার কাছে অধিক গুরুত্বপূর্ণ সেটা আগে পূরণ করতে হবে, তারপর প্রয়োজনের তুলনায় কম অভাবগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। এটাকে বলা হয় নির্বাচন। তাহলে অনেকগুলো অভাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় যে অভাব সেটা যে বাছাই করার পন্থা, তাকে নির্বাচন বলা হয়। সীমিত সম্পদ দিয়ে কোনো নির্দিষ্ট সময়ে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয়, কারণ আমরা আগেই বলেছি সম্পদ হচ্ছে সীমিত। তাই অনেকগুলো অভাব একসাথে চাইলে আমরা পূরণ করতে পারবো না। এখান থেকে মূলত আমাদের নির্বাচন সমস্যাটা উৎপত্তি হচ্ছে। গুরুত্ব বা প্রয়োজন বিবেচনায় অভাবগুলোকে বাছাই বা নির্বাচন করতে হয় অর্থনীতিকে। এই জন্যই ফলে স্যামুয়েলসন, যিনি আধুনিক অর্থনীতির জনক, তিনি এই অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন। তাহলে আধুনিক অর্থনীতির জনককে ফলে স্যামুয়েলসন, এটা তোমাদের গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমরা দেখে বুঝতে পারি যে কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরে আমাদের এখানে যে আলোচ্য বিষয় দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুটো সমস্যার কারণে, অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা, মানুষের অসীম অভাব, এই সমস্যাগুলোর কারণেই তিনটা প্রধান সমস্যা তৈরি হয়, যেগুলোকে অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। এই তিনটা সমস্যা হচ্ছে, অর্থাৎ আমি অসীম অভাব পূরণ করার জন্য কি উৎপাদন করব, অর্থাৎ কোন পণ্যটা আমি উৎপাদন করব, কোনটা আমার জন্য অধিক প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে কোন পদ্ধতিতে আমি উৎপাদন করব, অর্থাৎ এটা উৎপাদন করতে গিয়ে আমি কি শ্রমকে প্রাধান্য দেব না মূলধনকে প্রাধান্য দেব। তাহলে দুই ধরনের উৎপাদন পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে দুই ধরনের উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে শ্রম নিবিড়, একটা হচ্ছে পুঁজি নিবিড়। পুঁজি মানে হচ্ছে মূলধন। তাহলে শ্রমকে ব্যবহার করব না পুঁজিকে ব্যবহার করব। তারপরে হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে, অর্থাৎ সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমি যে পণ্যটা উৎপাদন করব সেটা সমাজে কোন শ্রেণীর মানুষের জন্য প্রয়োজনীয় সেটা আমাকে নির্বাচন করতে হবে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় মানুষের সকল কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন অভাব পূরণ করা। এই অভাব পূরণ করার জন্য সব প্রকৃতিতে সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদকে ব্যবহার করে অসীম অভাব
অভাব পূরণের জন্য যে কর্ম প্রসেসটা, সেটাই হচ্ছে অর্থনৈতিক মূল কাজ। এই মূল কাজটা করতে গিয়ে 3 ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। তাহলে প্রথমটা হচ্ছে কি উৎপাদন করব। কি উৎপাদন করব মানে হচ্ছে আমাদের বিকল্প অনেকগুলো দ্রব্য আছে, আমার কাছে অনেক দ্রব্যের প্রয়োজনীয়তা থাকতে পারে, তার মধ্যে যেটা বেশি প্রয়োজনীয় সেটাই আমি আগে উৎপাদন করব, সেটাই সিদ্ধান্ত নিতে হবে, সেটাই হচ্ছে অর্থনীতির মূল সমস্যা। তারপরে এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সুযোগ ব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অপরচুনিটি কস্ট। তাহলে সুযোগ ব্যয় বলতে আমরা আসলে কি বুঝি? একটা সুযোগ গ্রহণ করার জন্য অন্যটি যে ছেড়ে দেওয়ার প্রসেসটা, সেটাকে সুযোগ ব্যয় বলে। যেমন মনে করো আমি 2 লক্ষ টাকা জমিয়েছি, আমার কাছে 2 লক্ষ টাকা জমা আছে। এই 2 লক্ষ টাকা দিয়ে আমার হাতে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমি চাইলে একটা বিদেশ ভ্রমণে যেতে পারি, অথবা আমি একটা চাইলে মোটরসাইকেল কিনতে পারি। তাহলে দুইটা থেকে আমি চাইলেই একই সময়ে ওই 2 লক্ষ টাকা দিয়ে দুটি অভাবকেই পূরণ করতে পারবো না, এই দুটো অভাব থেকে একটা অভাব পূরণ করতে পারবো শুধুমাত্র। তাহলে তখন আমাকে বাছাই করতে হবে যে কোনটা আমার কাছে অধিক প্রয়োজনীয়। আমি যদি একটা মোটরসাইকেল কিনি, তাহলে সেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং আমার দৈনন্দিন চলাচলের কাজে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে আমি যদি ওভাবেই চিন্তা করি, তাহলে আমাকে বাছাই করতে হবে মোটরসাইকেল ক্রয়। অথবা আমি যদি চিন্তা করি না, আমার বাহিরের দেশে ঘোরার শখ আছে, এই শখটা পূরণ করতে হবে, তাহলে আমি বাহিরের দেশে ভ্রমণে গেলাম। তাহলে যদি আমি মোটরসাইকেল কিনতে গিয়ে বাহিরের দেশে ভ্রমণ করার যে সুযোগ সেটা ছেড়ে দিই, তাহলে এই যে মোটরসাইকেল ক্রয়টা হচ্ছে সুযোগ, যেটা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে ব্যয়। এটাকেই বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ একটা সুযোগ গ্রহণ করতে গিয়ে আমি যদি অন্য একটা ছেড়ে দিই, তাকে সুযোগ ব্যয় বলে। যেমন আমি যদি চিন্তা করি, আমার কাছে ধরো জমি আছে 1 বিঘা। 1 বিঘা জমিতে আমি চাইলেই 50 মণ ধান উৎপাদন করতে পারি ধরলাম। এখন আমার কাছে প্রয়োজন হচ্ছে 2টা দ্রব্য, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে গম। তাহলে এই অবস্থায় আমি যদি 30 মণ ধান উৎপাদন করি, তাহলে আমি উৎপাদন করতে পারবো 20 মণ গম। তাহলে এই 20 মণ গম পাওয়ার জন্য আমি 20 মণ ধান উৎপাদন ত্যাগ করেছি। তাহলে যেটা ত্যাগ করেছি সেটা হচ্ছে ব্যয়, যেটা গ্রহণ করেছি সেটা হচ্ছে সুযোগ। তাহলে একটা সুযোগ পাওয়ার জন্য অন্যটি ছেড়ে দেওয়াকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। তাহলে আমরা যদি দেখি কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয়, সে ছাড়ার পরিমাণটাই হচ্ছে সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ বলা যায়, 1 বিঘা জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন করা যায়, পাট চাষ করলেও 10 কুইন্টাল ধান পাট পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে এই যে 20 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হচ্ছে 10 কুইন্টাল পাট। এবার আমরা যদি দেখি, পৃথিবীতে সাধারণত অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিচালনা করার জন্য কিছু পদ্ধতি আছে। অর্থনৈতিক কার্যাবলী বলতে কীরকম? অর্থাৎ আমি কিভাবে উৎপাদন করব, উৎপাদিত দ্রব্যটা কিভাবে বিনিময় করব, কিভাবে বন্টন করব, কিভাবে ভোগ করব। অর্থনীতির সাধারণত কর্ম পর্যায় হচ্ছে 4টা: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এই 4টা কর্মপর্যায় কিভাবে পরিচালিত হবে তার উপর ভিত্তি করে অর্থব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে বলা হয় পুঁজিবাদী অর্থব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। তারপরে 2 নম্বরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। তাহলে আমাদের 2টা নামই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কোন নামটা আসে বলা যায় না। তারপরে 3 নম্বরে আছে মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বরে আছে ইসলামী অর্থব্যবস্থা। আমি সংক্ষেপে 4টা অর্থব্যবস্থা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এক কথাই মনে রাখি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। অর্থাৎ কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, দাম কেমন হবে, বুক কে করবে, কতটুকু বুক করবে, কতটুকু বাজারজাত করবে, সব কিছু সিদ্ধান্ত ব্যক্তি নেবে। অর্থাৎ এখানে রাষ্ট্রীয় কোনো তদারকি বা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য করা হবে না। তাহলে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। তারপরে হচ্ছে 2 নম্বরে আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ সম্পদ কার নামে থাকবে, কে বুক করবে, কত টাকা এটার দাম হবে, দাম ব্যবস্থা কেমন হবে, সব কিছু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হবে। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এবারে আসে আমরা মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার গুণগুলো এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে গুণাবলীগুলো আছে এগুলোকে গ্রহণ করে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা।
তাহলে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের যে সুবিধাগুলো নিয়ে গঠিত অর্থব্যবস্থাকে কি বলা হয়? মিশ্র অর্থব্যবস্থা। তাহলে মিশ্র মানে হচ্ছে এখানে সরকারি মালিকানাও থাকবে, বেসরকারি মালিকানাও থাকবে, উদ্যোগের স্বাধীনতাও থাকবে কিন্তু সরকার নিয়ন্ত্রিত, দাম ব্যবস্থা হবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে সরকারি ও বেসরকারি উভয় মালিকানাই থাকে। তারপরে আসি ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা বলতে আমরা সাধারণত কি বুঝি? ইসলামী শরীয়তের 4টা মূলনীতি আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা মূলনীতির ভিত্তিতে পরিচালিত যে অর্থব্যবস্থা তাকে বলা হয় ইসলামী অর্থব্যবস্থা। এখন আমরা প্রত্যেকটার একটা আলাদা আলোচনায় চলে যাব। প্রথমে দেখি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় সর্বপ্রথম ইউরোপে। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো, আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি উপকরণের যদি ব্যক্তিগত মালিকানা থাকে, অর্থাৎ কোনো রাষ্ট্রীয় মালিকানা থাকবে না, এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটা দাম প্রক্রিয়া, এটা দাম নির্ধারণ করার জন্য সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ বাজারে এটা দাম নির্ধারিত হবে, পরিচালিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তাহলে আমরা যদি শর্তগুলো দেখি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেহেতু এটা পুঁজিবাদী, মূলধন নির্ভর, তাহলে এখানে উন্নত যন্ত্রপাতি থাকবে, পণ্যের বাজার হবে, কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা হয়ে তারা অধিক ধনী হবে, শ্রমিক বিক্রি করতে বাধ্য, এরূপ একদল শ্রমিক থাকবে, অর্থাৎ যারা শ্রমিক তারা তাদের শ্রমটা বিক্রি করতে কি থাকবে? বাধ্য থাকবে। তাহলে এই অর্থব্যবস্থায় আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, এখানে শুধু ব্যক্তি মালিকানা থাকবে, এখানে কোনো সরকার বা রাষ্ট্রীয় মালিকানা থাকবে না। স্বাধীন উদ্যোগের অর্থনীতি এটাকে বলা হয়, অর্থাৎ এখানে উদ্যোগ নেওয়ার স্বাধীনতা থাকবে। কেউ এখানে তুমি কি উৎপাদন করবে বা কতটুকু উৎপাদন করবে এক্ষেত্রে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। এখানে শ্রমিক শ্রেণী হবে সর্বহারা, অর্থাৎ শ্রমিকেরা সাধারণত নিজের শ্রমটা বিলিয়ে দিয়ে বিনিময়ে তেমন কিছুই পাবে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অদৃশ্য হাত বলা হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা বুঝি চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে, অর্থাৎ চাহিদা এবং যোগান রেখা যেখানে মিলিত হয় সেখানেই হচ্ছে একটা ভারসাম্য দাম নির্ধারিত হয়। এই ভারসাম্য দাম ব্যবস্থাকে আমরা বলি কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ বাজারে চাহিদা যদি বেশি হয় দাম বৃদ্ধি পাবে, বাজারে যদি যোগান বেশি হয় দাম হ্রাস পাবে, এভাবেই একটা দাম নির্ধারিত হয়। তাহলে এটাকে অদৃশ্য হাত বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। তাহলে পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা এমসিকিউ আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা মিশ্র অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, তবে প্রধান বৈশিষ্ট্য নয়। প্রধান বৈশিষ্ট্য যদি বলে তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এর মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ এখানে যারা উৎপাদক শ্রেণী থাকবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অধিক মুনাফা অর্জন করা। সেজন্য এই অর্থব্যবস্থায় ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। তাই এই অর্থব্যবস্থায় 3 ধরনের শ্রেণী উৎপত্তি হয়, একটা হচ্ছে উচ্চবিত্ত, আরেকটা হচ্ছে মধ্যবিত্ত, আরেকটা নিম্নবিত্ত। এখানে যারা উৎপাদক শ্রেণী তারা অধিক লাভবানের হওয়ার আশায় দ্রব্যের দামকে বৃদ্ধি করে, যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি মানে কি? দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া। তাহলে এটা এই অর্থব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে উৎপাদন, বন্টন, ভোগ যেটাই করুক না কেন সবগুলো ব্যক্তি স্বাধীনতায় পরিচালিত হবে, এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না। এরপরে আসি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে রাশিয়ায়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যেটা পরীক্ষায় আসতে পারে, যে এটা প্রতিষ্ঠিত হয় কোথায়? রাশিয়ায়, অর্থাৎ এটা ছিল সোভিয়েত রাশিয়া 1917 সালে। নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ায় নির্দেশ করে রাষ্ট্র, যেটা একটু আগে বলছিলাম এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন, এখানে ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না। এখানে ব্যক্তি মালিকানা অনুপস্থিত, অর্থাৎ ব্যক্তির কোনো এখানে নিয়ন্ত্রণ থাকে না। এটা সরাসরি কেন্দ্রীয় পরিচালনায় পরিচালিত হয়, অর্থাৎ এটা একটা রাষ্ট্রের কেন্দ্র থেকে পরিচালিত হয়, ব্যক্তির কোনো এখানে হাত থাকে না। বাণিজ্য চক্রের প্রভাব পরিলক্ষিত হয় না, যেহেতু এটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এখানে বাণিজ্য চক্র অর্থাৎ মধ্যস্বত্বভোগী আমরা যাদেরকে বলি সেরকম কোনো প্রভাব এখানে থাকে না। মজুরি তহবিল ও গণভোট তহবিল গঠন করা হয়, অর্থাৎ এখানে জনগণের কল্যাণের জন্য, শ্রমিকদের কল্যাণের জন্য মজুরি তহবিল ও গণভোট তহবিল গঠন করা হয়। বাজারে প্রতিযোগিতা অনুপস্থিত, যেহেতু এটা রাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত, কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কত টাকায় বিক্রি করবে, একটা স্বাধীনতা দেওয়া হয়। তাই এখানে আসলে বাজারে তেমন একটা প্রতিযোগিতা থাকে না। এখানে সকল সম্পদের মালিক রাষ্ট্র, অর্থাৎ ব্যক্তিগত মালিকানায় কিছুই থাকে না, শুধু নিজের বাড়িটা, অর্থাৎ যেখানে সে বসবাস করবে এই বসত ভিটাটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায়। নিজের বাড়িটা অন্তত নিজের মালিকানায় রাখা যায়।
তাহলে সব সম্পদের মালিক হচ্ছে এখানে রাষ্ট্র। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কোনো স্বাধীনতা থাকে না, রাষ্ট্র তোমাকে নির্ধারণ করে দিবে যে তুমি কি উৎপাদন করবে এবং কতটুকু ভোগ করবে। তাহলে এটা হচ্ছে নির্দেশমূলক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এবারে আসি আমরা মিশ্র অর্থব্যবস্থায়, যেটা একটু আগেই বলছিলাম, গণতান্ত্রিক অর্থব্যবস্থার যে সুবিধা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে সুবিধা, এই সুবিধাগুলোকে একত্র করে যে অর্থব্যবস্থা গড়ে উঠেছে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এখানে ব্যক্তি স্বাধীনতাও থাকবে, রাষ্ট্রীয় মালিকানাও থাকবে। তাহলে দেখো, যে অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের যে দুর্বলতাগুলো আছে এগুলোকে বাদ দেওয়া হয়েছে, এদের গুণগুলোকে গ্রহণ করা হয়েছে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এই অর্থব্যবস্থার সূতিকাগার হচ্ছে ইংল্যান্ডে। মিশ্র অর্থব্যবস্থাকে একটা উন্নত ধরনের অর্থব্যবস্থা ও সাধারণত কী হয় বলা হয়। এটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এটাতে ব্যক্তিগত মালিকানাও থাকবে, আবার রাষ্ট্রীয় মালিকানাও থাকবে। তাইলে এটাকে আমরা বলতে পারি মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে যৌথ মালিকানা থাকে, অর্থাৎ সম্পদের রাষ্ট্রীয় ও হচ্ছে বেসরকারি, মানে দুই ধরনের মালিকানাই থাকে। তাহলে এখানে সরকারও চাইলে বিনিয়োগ করতে পারে, বেসরকারি অর্থাৎ ব্যক্তিও চাইলে বিনিয়োগ করতে পারে। যেমন আমরা দেখি সরকারি হাসপাতাল আছে, আবার বেসরকারি হাসপাতাল আছে, সরকারি কলেজ আছে, বেসরকারি কলেজ আছে। তারপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা আমরা ধনতান্ত্রিক পড়ার সময় বলছিলাম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে। অর্থাৎ বাজারে যদি যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পাবে। যদি চাহিদা স্থির থেকে যোগান বৃদ্ধি পায় তাহলে দাম হ্রাস পাবে। তাহলে এভাবে বাজারে একটা নির্ধারিত দাম হবে, এটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। তবে এখানে কিছুটা সরকারি নিয়ন্ত্রণ থাকে মিশ্র অর্থব্যবস্থায়, কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে এখানে সরকারি ও বেসরকারি উভয় খাতে সহাবস্থান থাকবে, কেউ কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে না। মুনাফার উপস্থিতি, যেহেতু যেখানে বেসরকারি খাত থাকবে সেখানে মুনাফা থাকবে, বেসরকারি খাতের মধ্যে মুনাফার উপস্থিতি থাকবে। এখানে অর্থনৈতিক পরিকল্পনাটা জাতীয়ভাবে অর্থনীতির যাবতীয় পরিকল্পনা করা হলেও ব্যক্তি নিজের যে প্রতিষ্ঠান বা নিজের যে উদ্যোগ সেটার জন্য নিজে পরিকল্পনা গ্রহণ করতে পারবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যৌথ পরিকল্পনা। এখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য অনেকগুলো শ্রমিক সংঘ থাকবে, যেমন বাস মালিক সমিতি, তারপর হচ্ছে গার্মেন্টস মালিক সমিতি, এভাবে অনেক ধরনের সমিতি গঠন হবে যারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে। তারপর হচ্ছে এখানেও মুদ্রাস্ফীতির উপস্থিতি আছে, যেহেতু এখানে বেসরকারি মালিকানা আছে, তারা তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য, অধিক মুনাফা লাভের জন্য তারা মুদ্রাস্ফীতির দিকে ধাবিত হয়। এবার আমরা আসি ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় বলা হয় সম্পদের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ শুধুমাত্র এটা হচ্ছে পাহারাদার, অর্থাৎ সাময়িক সময়ের জন্য মানুষ শুধু এই সম্পদটা পাহারা দেয়। তাইলে এখানে ইসলামিক বিধান অনুযায়ী অর্থনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। ইসলামিক বিধান বলতে আমরা যেটাকে বুঝি, ইসলামের 4টা মূলনীতি, এগুলোর উপর ভিত্তি করে। তাহলে এটাকে বলা হয় একটা সুদবিহীন অর্থব্যবস্থা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, মুনাফাকে জায়েজ করেছেন, তাই এখানে ব্যবসায়িক মুনাফার উপর জোর দেওয়া হয়েছে। জীবন ধারণের পূর্ণাঙ্গ অধিকার এখানে দেওয়া হয়, অর্থাৎ একজন মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর ব্যবস্থা রাষ্ট্র করবে। অর্থাৎ রাষ্ট্রের যে খলিফা, অর্থাৎ যিনি প্রতিনিধি, তার দায়িত্ব হচ্ছে একজন নাগরিকের সকল মৌলিক অধিকার নিশ্চিত করা। ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জাকাত। এখানে তোমার ভিক্ষাবৃত্তিকে হারাম করা হয়েছে, জাকাতকে জায়েজ করা হয়েছে। জাকাত প্রদানের হার আমরা জানি 2.5%। বাইতুল মালের বিধান আছে এখানে। বাইতুল মাল অর্থ আমরা জানি সরকারি তহবিল গঠন, অর্থাৎ যাদের আয় ভালো, যারা ধনাঢ্য ব্যক্তি, তারা এক ধরনের সরকারি তহবিলে টাকা জমা করবে, যেটাকে আমরা বাইতুল মাল বলি। তারপর এখানে জমির ফসলের উপর আদায় করা হয় সেটা হচ্ছে ওসর। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওসর কি? ওসর হচ্ছে জমির ফসলের উপর কর ধার্য করা হয়, সেটাকে ওসর বলা হয়। ওসর প্রদানের হার হচ্ছে 5% থেকে 10%। তারপরে ইসলামী অর্থব্যবস্থায় আরেক ধরনের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে জিজিয়া। জিজিয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রে যারা মুসলিমরা বসবাস করে, মুসলিমরা বাইতুল মাল দিবে, কিন্তু মুসলিম যারা বসবাস করে তাদের উপর ধার্যকৃত যে ট্যাক্স, সেটাকে জিজিয়া বলা হয়। তাহলে ইসলামিক অর্থব্যবস্থা এবারে প্রথম অধ্যায়ে সর্বশেষ টপিকস, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। এই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি বলতে আমরা আসলে কি বুঝি? ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যে টপিকস আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। এবং অর্থনীতির যে শাখা
অর্থনীতির বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। আমরা যদি খুব সহজে বলি, আমি একজন ব্যক্তি হিসেবে আমার চাহিদা আছে, ব্যক্তি একটা দোকান করলে তার যোগান আছে, তা সে উৎপাদন করে, ব্যক্তি নিজে বুক করে, ব্যক্তি নিজে সঞ্চয় করে, তাহলে এই যে ব্যক্তিগত চাহিদা, যোগান, বুক, সঞ্চয়, এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। কিন্তু যখন অর্থনীতির কোনো শাখা ব্যক্তিকে বাদ দিয়ে রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করে, যেমন জাতীয় চাহিদা, জাতীয় বিনিয়োগ, জাতীয় যোগান, জাতীয় সঞ্চয়, যখন এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবে, আমদানি, রপ্তানি ইত্যাদি বিষয় নিয়ে যখন আলোচনা করবে, তখন এটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। তাহলে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিকে প্রথমেই আলাদা করেছিলেন রেকনাল্ড ফ্রিশ। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিকে প্রথম কে আলাদা করেছিলেন। তাইলে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে ইংরেজি যে প্রতিশব্দটা এবং এটা কোথায় থেকে আসছে। তাহলে আমরা যদি দেখি, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বা সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বলে। এই ব্যষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো, যে শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা আংশিক বিষয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতির মূল লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক ঘটনাকে একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। যেমন একজন ভোক্তা বা উৎপাদকের আচরণ, একটি দ্রব্যের যোগান ইত্যাদি বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। এবার যদি আমরা দেখি সামষ্টিক অর্থনীতি, যখন অর্থনৈতিক বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিশ্লেষণ না করে একত্রে একটা জাতীয়ভাবে বিশ্লেষণ করা হবে, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ একক বা খণ্ডভাবে ব্যাখ্যা না করে যদি বৃহৎ পরিসরে ব্যাখ্যা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। তাহলে সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো, যা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার অর্থ হলো বৃহৎ। সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার একটা সামগ্রিক বিশ্লেষণ করা। যেমন একটু আগে বলছিলাম, জাতীয় আয়, জাতীয় উৎপাদন, সামগ্রিক সঞ্চয়, সামগ্রিক বিনিয়োগ, সামগ্রিক যে চাহিদা, সামগ্রিক যোগান ইত্যাদি হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়।